আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ঢাকা মেডিকেলে ডাক্তারদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি, বন্ধ রয়েছে সব ধরনের সেবা। আজকে অসুস্থ রোগী নিয়ে আসছি, কিন্তু আজকে তো টিকিট বন্ধ, ভিতরে ডাক্তার নাই, কোনো নার্স নাই, এর কোনো সমাধান কেউ দিতে পারতেছে না। এখন এই কানে ব্যথা নিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ইনসাফ ও উদারতা নিয়ে মানুষের ভালোবাসা জয় করার নির্দেশ তারেক রহমানের। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় সংসদ ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ছাত্র হত্যা মামলায় পলকটুকু জয়ের আরেক দফা রিমান্ড, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ। কারওয়ান বাজারে চাঁদাবাজি প্রবণতা তৈরি হচ্ছে, মন্তব্য ভোক্তার ডিজির। জ্বালানি তেলের দাম কমার প্রভাব বাজারে পড়া উচিত। চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। ছাত্রদের স্যালুট দিয়ে মন জয় করেন রিকশা চালক মোহাম্মদ সুজন, স্থান পেয়েছেন দেয়াল চিত্রেও। প্রত্যাশা পরিবর্তনের হাওয়া লাগুক পরিবারেও। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দান বন্ধ রেখেছেন ডাক্তাররা। সকাল থেকেই জরুরি বিভাগ সহ অন্যান্য সব বিভাগে বন্ধ সব ধরনের সেবা। সরেজমিনে দেখা যায় জরুরি বিভাগে চিকিৎসকদের সব চেম্বার বন্ধ, আইসিইউ চালু থাকলেও নেই কোনো ডাক্তার। বহির্বিভাগের সমস্ত কার্যক্রম বন্ধ, তবে জরুরি বিভাগে আশঙ্কাজনক রোগী থাকায় তাদের দেখভাল করছেন নার্সরা। ডাক্তারদের এই কর্মবিরতিতে দারুণ ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এর আগে শনিবার নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারে আলটিমেটাম দেন ডাক্তাররা। এরপর রাতে জরুরি বিভাগে ধারালো অস্ত্র নিয়ে মারামারির ঘটনাও ঘটে। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে দেয়া 24 ঘন্টা পেরোনোর আগে সকাল থেকে কর্মবিরতিতে যান ডাক্তাররা। রবিবার দেখাই গেছি, আজকে আসতে বলছে। আজকে অসুস্থ রোগী নিয়ে আসছি, কিন্তু আজকে তো টিকিট বন্ধ, টিকিট পাইতেছি না। আজকে ভিতরে ডাক্তার নাই, কোনো নার্স নাই, মানে কোনো কিছু নাই, এবং এর কোনো সমাধান কেউ দিতে পারতেছে না। এখন এই কানে ব্যথা নিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব, আমি এটা বুঝতে পারতেছি না। আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন হাসপাতালের পরিচালক। যে রোগী মারা গেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, পরিকল্পিতভাবে গতকাল বিকেলে ইমার্জেন্সিতে এসে ভাঙচুর করা হয়েছে। পরিচালক হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও তা মানেননি আন্দোলনরত ডাক্তাররা। এ সময় দেশের সব হাসপাতালে তারা সেনা মোতায়েনের দাবি জানান। বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবেন। এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর, আমরা 3 জন ছিলাম, কত দুঃখজনক চিন্তা করেন। 3 জন আমরা ডাক্তার ছিলাম, আমাদের সাথে এইভাবে ওরা নৃশংসতা দেখায়। যখন বলা হয়েছে যে ডক্টরকে মারা হয়েছে, তাদের বিচার হবে, এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টরা, বিউপিটি স্টুডেন্টরা আরো রেগে গেছে। সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা জানেন যে সিকিউরিটির কথা আমি কাল বলেছিলাম, আমার আর্মির 2টা টিম 2 জন অফিসারের নেতৃত্বে ছিল, তারপরেও এক ঘটনা ঘটে গিয়েছে। আরো কিভাবে স্ট্রেনথেন করা যায় সেভাবে আমরা দেখছি। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন গতকাল, আজকে রাত 8টা পর্যন্ত, তার মধ্যে ইনশাল্লাহ অ্যারেস্ট হবে। এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যেতে চাই। সহকর্মী ফারহানা ন্যান্সি আছেন সেখানে। ন্যান্সি, আপনার কাছে জানতে চাই ঢাকা মেডিকেলের সবশেষ পরিস্থিতি এখন কেমন এবং কর্মবিরতির কারণে আসলে কেমন ভোগান্তিতে পোহাচ্ছেন রোগী এবং স্বজনরা?
সোহার আসলে কেমন ভোগান্তি পোহাচ্ছে সেটা আসলে বর্ণনা করে বলা যাবে না, একেবারে অবর্ণনীয়। এক একজনের ভোগান্তি আসলে এক এক রকম। এখানে এসে আমরা দেখেছি সিরিয়াস রোগী যেমন রয়েছেন, যারা ফলো আপে এসেছেন সেরকম রোগীও রয়েছেন, যেখানে কিনা আসলে চিকিৎসক এবং রোগীদের থাকার কথা সেখানে এসে আমি আসলে সেনা সদস্যদেরকে দেখেছি। জরুরি বিভাগের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সেনা সদস্যদেরকে দেখা যাচ্ছে, তারা নিরাপত্তা জোরদার করেছে। আমি এখানে কিছুক্ষণ আগে এসে স্বজনদের সাথে কথা বলছিলাম, রোগীদের সাথে কথা বলছিলাম, সেই অবর্ণনীয় কষ্টের কথা তারা জানাচ্ছিল। একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করি। কি হয়েছে, কোথা থেকে এসেছেন, কি ধরনের ভোগান্তিতে? আমরা মাদারীপুর থেকে আসছি, আমার বাবা অসুস্থ। আমি পিজি হাসপাতালে গিয়েছিলাম, ওইখান থেকে বড় ডাক্তার দেখে বললো আমার বাবার নাকি ইমার্জেন্সিতে এখানে ভর্তি করে অপারেশন করা লাগবে, আর না হয়তো যে কোনো সময় মারা যেতে পারে। এই কারণে এখানে আনছি। এখন এখানে আনার পর দেখতেছি এনে গ্যামজাম করে বন্ধ করে দিছি। ভর্তি করাবো কিভাবে, ইমার্জেন্সি বন্ধ, ভর্তি করানো যাচ্ছে না। এখন আমি এত বললাম, কেউ বলতেছে বন্ধ করবে না, মানে খুলবে না। এখন আপনারাই বলেন, যদি নাই খুলে ইমার্জেন্সি, আমার বাবার ভর্তি করাবো কিভাবে? ভর্তি করাতে না পারলে যদি বাইচান্স কিছু হয়ে যায় তাহলে সে কে দেবে? সে দায় কে নিবে বলেন? ডাক্তাররা নিবে না, যারা গ্যামজাম করছে তারা নিবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো গ্যামজাম করি নেই, আমরা চিকিৎসার জন্য আসছি, তাহলে আমরা চিকিৎসা পাবো না কেন? আপনাকে ধন্যবাদ। সোহার, আপনি শুনছিলেন, এখানে এসে আরও অনেক রোগীদের সাথে এরকম কথা বলছিলাম, যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেউ নরসিংদী থেকে এসেছে, অনেকে এবার ফিরে আছেন। যারা অনেক সিরিয়াস রোগী সকাল থেকে নিয়ে এসেছিলেন, অপেক্ষা করেছেন যে ডাক্তারদের যে বৈঠক চলছে সেই বৈঠক থেকে হয়তো কোনো সুখবর আসবে, সেই সুখবরের ভিত্তিতে তারা অপেক্ষা করেছেন, চিকিৎসকরা তাদের চিকিৎসা করবেন সেই আশায় অপেক্ষা করছিলেন। তারপরে এখান থেকে রোগী নিয়ে তারা হয়তো অন্য কোথাও চিকিৎসার জন্য চলে গেছেন। আরেকজন ভোগান্তিতে পড়েছেন, তার সাথে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন, কি অবস্থা? আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। অন বলছে ডাক্তার পাইতেছি না, অন রোগীর সাথে খাইছে, নর্মলগুলা বাদে না খাওয়াইতেছি। আজকে 5-6 দিন যাবৎ খানা নাই। শুনছিলেন সোহার, যে ভোগান্তি আসলে বর্ণনা করে বলা যাবে না, সবার অবস্থাই কিন্তু এরকম। তারা অপেক্ষা করছেন যে কখন ডাক্তার আসবেন, জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু হবে। ভেতরে ওয়ার্ডেও গিয়েছিলাম, সেখানে নার্সরা আসলে দেখভাল করছেন যারা ভর্তি রয়েছেন তাদেরকে, তবে ডাক্তার যারা রয়েছেন তারা কোনো রোগীই দেখছেন না। সোহার, ধন্যবাদ ন্যান্সি আপনাকে। এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী লামিয়া তিথির সঙ্গে যোগাযোগ করতে চাই। তিনি আছেন হাসপাতালে, পরিচালকদের সাথে চিকিৎসকদের বৈঠকে কোনো সিদ্ধান্ত এলে কিনা তিথি আমাদেরকে জানাবেন। এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? এতক্ষণ বৈঠকে পরিচালকের সাথে চিকিৎসকদের বৈঠক হয়েছে এবং তারা কিন্তু বৈঠকে 4 দফা দাবি তুলে ধরেছেন। আর 4 দফা দাবির পাশাপাশি কিন্তু তারা সারা দেশে যারা হাসপাতালে পিছিয়েছেন তাদের অনতিবিলম্বে শাস্তি দাবি করেছেন। একসাথে জেলা উপজেলা সদর সহ সব হাসপাতালে আর্মি নিয়োগ করার দাবি জানিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এছাড়া যদি বলি যে তারা কিন্তু বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তারা যেই আলটিমেটাম গুলো দিয়েছিল, দুটি আলটিমেটাম দিয়েছিল সেটি সম্পূর্ণভাবে হয়েছে এই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। তো সেজন্য তারা বলেছেন যে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। একই সাথে মেডিকেলের পরিচালক চেষ্টা করেছিলেন যে যাতে কোনো রোগী সাফার না করে সবাই যেন চিকিৎসা পায়, সুচিকিৎসা। আমরা পরবর্তীতে আবারও তিথির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তিথি, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দিচ্ছিলেন। এর আগে মারধর ভাঙচুরের মধ্য দিয়ে ঢাকা মেডিকেলে গত রাত ছিল উত্তেজনা আর আতঙ্কের। 3টি পৃথক ঘটনার জেরে চিকিৎসকদের ওপর হয় হামলা। জরুরি বিভাগেও ধারালো অস্ত্র নিয়ে চলে মারামারি, এতে মারা যায় একজন। এসব ঘটনায় জীবনের নিরাপত্তার চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। আজ থেকে ইন্টার্ন ডাক্তাররাও গেছেন কর্মবিরতিতে। 24 ঘন্টায় পরপর 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। শনিবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডামেকে। চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধরের পাশাপাশি চালায় ভাঙচুর।
রাত 10টার পর ঘটে আরেক অঘটন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ধারালো অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে হয় মারামারি, তাতে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত 11টায় বিষ পান করা এক রোগী মারা যায় হাসপাতালে। তাতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে আইসিইউতে ভাঙচুর চালায় স্বজনরা। এই ঘটনায় 4 জনকে আটক করে সেনাবাহিনী। সবকিছু মিলিয়ে উত্তেজিত হয়ে পড়ে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দেন আগামী 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আলটিমেটাম। এখানে যদি ডাক্তারদের নিরাপত্তা না থাকে, আমরা ডাক্তাররা কোন ভরসায় সারা রাত জেগে আপনাদের সেবা করবো? আমি এই প্রশ্ন জাতির কাছে রাখতে চাই। আমি আমার হাসপাতাল নিরাপদ না, আমি কর্মস্থলে নিরাপদ না। আপনারা অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বিটাচ্ছেন, তাহলে কই যাবে? বাকি রোগীরা অপারেশন থিয়েটারে নাই। তারা আজকে একজন রোগীর উপরে আক্রমণ করেছে, বা যে এখানে নিরাপত্তার জন্য আসছে তার উপরে আক্রমণ করছে। তারা যে হাসপাতালের ভেতরে ঢুকে এই দেশীয় অস্ত্র দিয়ে কোনো ডাক্তারকে হামলা করবে না আগামীকাল, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বহিরাগত সন্ত্রাসীরা চাপাতি দিয়ে হাসপাতালে ঢুকে রোগীর আক্রমণ করা, বিষ পান করে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওসেক ভাঙচুর, ডাক্তারদের আক্রমণ করার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ ঢাকা মেডিকেল সকল ইন্টার্ন ডাক্তার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা করা হলো। এ ঘটনায় 2 দফা দাবি তুলে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। বাচ্চারা শ্বাসকষ্ট অনেক সমস্যা হইতেছে, বলছি আমি অক্সিজেন লাগাতে, তাদের অক্সিজেন আছে, তারা আমার বাচ্চারা অক্সিজেন দিতেছে না। চারি নিলে অক্সিজেন আছে, আর ইমার্জেন্সি অক্সিজেন দিতে পারবেন। হ্যাঁ, 7টার দিকে ভর্তি রাখতে পারবো, বুঝেন? বলছে 7টার দিকে আমরা ভর্তি রাখতে পারবো, কিন্তু এখানে অক্সিজেন খালি আছে, কিন্তু আর অক্সিজেন দিতেছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে শনিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সুস্থ বিচার চেয়ে এবং ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা বলছেন, এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার না হলে তারা কাজে ফিরবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে 46 বছর ধরে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি মহাসচিব বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠাই দলের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছে বিএনপি, এমনটাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 46 বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি করেছিলেন। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা নিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খেয়াল রাখতে হবে কোনো মানুষ যেন হয়রানির মুখ হামলা মামলার শিকার না হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর বিভিন্ন দল মতের সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার আকস্মিক মৃত্যুর পর দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। অস্থিতিশীল দেশে স্থিতিশীলতার বার্তা দিয়ে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের নিয়ে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যক্তিগত সততা, নিষ্ঠাসহ আরও বিভিন্ন কারণে অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে দলটি। এরপর রাজনীতির নানা বাঁকে ঘটেছে নানা ঘটনা। গত 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তনে ক্ষমতায় না আসলেও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে সহ অবস্থানের। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ৪৫ বছরের পথচলায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল বেশ কয়েকবার। বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে বছরের পর বছর। ২০০৭ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ভয়াবহ দুঃসময় গেছে বিএনপির। নেতাকর্মীরা দিশেহারা ছিল পুলিশ আর আওয়ামী নির্যাতন নিপীড়নে।
মামলা হামলা জেল জুলুমে তটস্থ থাকতে হয় তাদের। সংকটময় সময়টাতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকে কর্মী সমর্থকদের প্রেরণা দিয়েছেন তিনি। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তবে বিএনপির উপর সবচেয়ে বড় ধাক্কা আসে দল গঠনের মাত্র ৩ বছরের মাথায়। নির্মম নৃশংসভাবে হত্যা করা হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। শোক কাটিয়ে কিছুদিনের মধ্যেই রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিএনপির হাল। তার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ দলের স্বীকৃতি পায় বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা, দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে নতুন ইমেজে জনগণের কতটা কাছাকাছি যেতে পারবে বিএনপি, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আইডিয়াল কলেজ ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। অন্যদিকে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 6 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিকে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতেরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। বিএনপিপন্থী আইনজীবী আনোয়ারুল ইসলামও রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। যিনি আইসিটি প্রতিমন্ত্রী, ওনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুটি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদেরকে প্রত্যেককেই 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলো হচ্ছে আদাবর থানা, সূত্রাপুর, লালবাগ এবং বাড্ডা থানার মামলা এবং প্রত্যেকটি ঘটনার এফআইআরভুক্ত আসামি। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিলেন হাইকোর্ট। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রিটকারীকে আশ্বস্ত করে হাইকোর্ট বলেছেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে বা গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুব আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, অপরাধ ব্যক্তি করেছে, দল নয়। এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন। জানান, সব অপরাধের বিচার হবে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19 আগস্ট এই রিট করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়েছে। জামায়াতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করা হয়েছে। বিষয়টি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে আজই। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন সহ 80 জন নেতাকে ভাঙচুর ও নাশকতার মামলা থেকে খালাস দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। 2018 সালের 24 ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার মামলায় বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস প্রদান করা হয়। এই মামলার আইনজীবী জাকির হোসেন জুয়েল জানিয়েছেন, দীর্ঘদিন আইনি কার্যক্রম চলেছে। সাক্ষীরা নির্ভয়ে জবানবন্দি দিতে পারায় এই মামলা থেকে খালাস পেয়েছেন আসামিরা। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জ্বালানি তেলের দাম কমার প্রভাব বাজারে পড়া উচিত বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, ব্যবসায়ীরা সদাচরণ করছেন না। বন্যার কারণে রাজধানীতে ডিমের দাম বাড়ার কোনো কারণ ছিল না, অথচ বেড়েছে। সকালে কারণ বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, এখানে প্রতিদিন রাতে কোটি টাকার বেশি চাঁদাবাজি হতো। এখন যদি না হয়ে থাকে তাহলে পণ্যের দাম কমার কথা। জানতে পেরেছি নতুনভাবে চাঁদাবাজির প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। অভিযান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার জানান, হাত বদলের কারণে সবজির দাম দ্বিগুণ হচ্ছে। ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে দুবারের বেশি হাত বদল হওয়া ঠিক না। চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা, তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন, অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট আসছে, আবার নতুন করে চাঁদাবাজির আপনার কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ধীর গতিতে বানের জল নামায় কমছে না দুর্ভোগ। বাড়ি ফিরে ঘর মেরামত শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরে এখনো জলমগ্ন 5 উপজেলা। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। প্রকট বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। ফেনীতে এখনো ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকে ধীর গতিতে নামছে বানের জল। তবে এখনো 11 লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। নোয়াখালীর কিছু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। থেকে বাইরে পারি না, যেহেতু পাক করতে পারে না, খাইতে পারি না, আমরা অনেক কষ্টে জীবন যাপন করতে আছি। জলাবদ্ধতা হচ্ছে খাল দখল করার কারণে। কিছু ক্ষমতাবান লোক খালগুলো দখল করে রাখছে, অপরিকল্পিত ব্রিজ করে রাখছে, যার কারণে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমাদের বন্যা পানিগুলো নামতেছে না। বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, শরীরের পোস্কা, পায়ের চুলকানি এগুলো বাড়তেছে। চরম অবস্থায় আমরা বসবাস করতেছি, আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। দর্শক, লক্ষ্মীপুরে এই মুহূর্তে বন্যার কি পরিস্থিতি জানতে যুক্ত হব আমাদের সহকর্মী আনিস কবিরের সাথে। আনিস, জানাবেন যে বন্যার পানি আসলে দৃশ্যমানভাবে কতটুকু কমেছে এবং আশ্রয় কেন্দ্র থেকে কি বানভাসীরা বাড়ি ফিরতে শুরু করেছেন কিনা, এবং যে আমাদের ত্রাণ সামগ্রী সেটা কি বানভাসীদের কাছে এখনো ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা? ইসরাত, আসলে বন্যার পানি যেটি আসছে সেটি কিন্তু খুবই ধীরগতি কমতেছে, যে এখানে 1 থেকে 2 ইঞ্চি এর পরিমাণের বেশি থেকে পানি কমতেছে না, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে মানুষের যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলিতে এখন কিন্তু আশ্রয় কেন্দ্র যেটি আসলে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এখনো কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে কবে বাড়িতে ফিরবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখনো পানি যেভাবে রয়েছে মানুষের বাসা বাড়ি সকল কিছু এখন ডুবে রয়েছে, যার কারণে মানুষের আশ্রয় কেন্দ্র কিন্তু এখন পড়ে আছে। তবে আশ্রয় কেন্দ্রে যথেষ্ট পরিমাণ খাদ্য সহায়তা রয়েছে, শুকনো খাবার রয়েছে, তবে এখনো সেই শুকনো খাবার দিয়ে মানুষের চলাফেরা করতেছে। মানুষ বলছেন যে এই শুকনো খাবার দিয়ে কতদিন তারা চলবেন, তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব পানিগুলো যেন নেমে যায়। কিভাবে নামাতে পারবে সেটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সে ব্যবস্থা গ্রহণ করা হয়নি যে পানিগুলো নামার বিষয়ে। তবে আমরা স্থানীয় বলছেন যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসছেন ত্রাণ নিয়ে এবং যারা স্থানীয়ভাবে রয়েছেন এবং প্রশাসন রয়েছেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই পানিগুলো বিভিন্ন
খালের যে বাঁধগুলো রয়েছে এগুলো যদি নিষ্কাশন করে দেয় এবং দ্রুত পানিগুলো নেমে যাবে, তাহলে লক্ষ্মীপুরবাসী এই বন্যা থেকে মুক্তি পাবে। না হয় কিন্তু পানি কিন্তু কোনোভাবে নামা সম্ভব হবে না বলে আমরা বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। কারণ পানির যেভাবে স্রোতে থাকার কথা সেই স্রোতে কিন্তু এখনো পর্যন্ত নেই। পানি কিন্তু এখনো কিন্তু খুবই ধীর গতিতে চলছে, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছে। আর খাদ্যের সহায়তা যেটি বলছেন আপনি, বিভিন্ন দুর্গম এলাকা যেটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত নৌকা কিন্তু পৌঁছাতে যাচ্ছে না, যার কারণে দুর্গম এলাকাগুলো মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে এখন পর্যন্ত খাদ্য সহায়তা পৌঁছাতে পারেনি, কারণ সেখানে নৌকা না থাকার সংকট থাকার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না। এতে করে মানুষের দুর্ভোগ আরও বাড়তেছে। তবে পানির কারণে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়তেছে, মানুষের দুর্ভোগের সীমাহীন শেষ নেই বলে আমরা দেখতে পাচ্ছি। আনিস জানাচ্ছিলেন যে পানি না কমার কারণে এখনো কিন্তু দুর্ভোগ কমেনি। ধন্যবাদ আপনাকে। আকস্মিক এবং বড় ধরনের বন্যায় পূর্বাভাস দেওয়ার জন্য চীন, ভারত, নেপাল ও ভুটান সহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সব তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ এক পর্যালোচনা সভায় এই কথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ভবিষ্যতে জানমালের নিরাপত্তায় তথ্য জানা দরকার, আর পরিবেশকে সাইডে রেখে সরকার কোনো উন্নয়ন কাজ করতে পারবে না। ফেনী, কুমিল্লায় বন্যা নিয়ে গণশুনানি করার কথাও জানান পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, 53 বছরেও বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য আদান প্রদানের সমঝোতায় যেতে পারেনি ভারত। আন্তরিকতা না উদ্যোগের ঘাটতি, সেটাও যাচাই করা দরকার বলে মনে করেন তিনি। এ সময় আরও জানান, নিকলি হাওরের অল ওয়েদার রোডটি হবে পরিবেশের ক্ষতি নিরূপণের মাপকাঠি। তারপর হাওর অঞ্চলের বাঁধ বা অবকাঠামো নির্মাণ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বানভাসীদের নতুন আতঙ্ক ডাকাত। তাই সপ্তাহখানেক বন্যার পানিতে আটকা পড়লেও আশ্রয়কেন্দ্র থেকে যেতে পারছেন না অনেকে। পাহারা দিচ্ছেন ভিটেমাটি। এদিকে দুর্গম এলাকা হওয়ায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। কোমর সমান পানিতে বসবাস, তবু আশ্রয়কেন্দ্রে যাওয়ার ইচ্ছে নেই, কারণ ডাকাত আতঙ্ক। ঘরবাড়ি খালি রাখলে চোখের নিমিষেই লুট হয়ে যেতে পারে সর্বস্ব। গেল এক সপ্তাহ ধরে এভাবেই দিন কাটাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার 7 ইউনিয়নের মানুষ। বন্যার আঘাতে এমনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর, আসবাবপত্র, তার উপর ডাকাতির উপদ্রব। তাই অনাহারে থেকেও ভিটেমাটির পাহারায় বানভাসীরা। ডাকাতি করে, চুরি করে, এই ফিল্ড টাক্সারে মাইকিং দিয়ে মাইকিং করে, তখন ভয়ে আমরা আর কোন ফেল যাইতে পারতেছি না। যার মাল বাসার দড়ি সরাইয়া নেওয়ার মতন কোনো ক্যাপাসিটি পাওয়া গেছে না, এই জন্য মাল বাসার পর্দনের লেগিয়া থাকতে আছে। প্রতিনিয়ত ডাকাতের যে একটা ভয়, তাদের এই পানিতে যদি তাদের মালামাল কম বেশি থাকে, সেটাকে রক্ষার ক্ষেত্রে তারা কোথাও আশ্রয়কেন্দ্রে যাইতে চাচ্ছে না। এখনও পানির নিচে এ উপজেলার সব সড়ক। পানির তোরে ত্রাণ নিয়ে দুর্গম এলাকায় পৌঁছানোও দায়। ফলাফল কোনো বেলা আধপেটা তো কোনো বেলা না খেয়েই দিন কাটছে পানিবন্দীদের। আমরা কোনো সাহায্য সহযোগিতা কোনো দিক দিয়ে আসতেছে না। যারা সাধারণ মানুষ তারা খাওয়া দাওয়া চলাফেরা খুব কষ্ট, কারণ তাদের ভিটে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানি। শুধু খাবারের সংকট নয়, পানিবাহিত নানা রোগ দুর্ভোগে যোগ করেছে নতুন মাত্রা। বানের পানিতে গেল কদিন ধরে বসবাস, সাথে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা চর্মরোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে সেবা দিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি চিকিৎসকরা, তবে প্রয়োজনের তুলনায় ওষুধ সংখ্যা খুবই কম। জ্বর আছে, ঠান্ডি আছে, কাশি আছে, চুলকানি আছে, এসব সব সমস্যা আছে। বাচ্চা কাচ্চা নিয়েও সমস্যা আছে, বাচ্চা কাচ্চারও শরীর ভালো না। বন্যা পরবর্তী কার্যক্রমটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়, এবং বন্যা দুর্গত এলাকা থেকে যত সব পেশেন্ট আসবে আমরা ওদের ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি এভরিথিং আমরা ফ্রি প্রোভাইড করবো ইনশাল্লাহ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 11 লাখ কুমিল্লাবাসী। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 208 জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 29 আগস্ট এ বিষয়কে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশে উপজেলা থানা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। 40তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদের সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীদের মধ্য থেকে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 15 সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। স্যালুট দিয়ে ভাইরাল রিকশাওয়ালা মোহাম্মদ সুজনকে এখনো পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অনেক মানুষ এখন তাকে চেনে। বিভিন্ন জায়গার দেয়ালচিত্রে শোভা পায় তার স্যালুট দেওয়ার মুহূর্তটি। আন্দোলন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, নিজের অভিজ্ঞতা, আশা আকাঙ্ক্ষা নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন তিনি। SRS আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মৌসুম। ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশাচালক মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। গণ আন্দোলনের সফলতায় দেশে এখন নতুন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে এখনও সেই রিকশা চালকের দেখা মেলে। দেখা মাত্রই অনেকে চিনে ফেলছেন তাকে। আন্দোলনের সংহতি জানিয়ে রিকশাওয়ালার সেই স্যালুটের কথা মনে রেখেছে ছাত্ররা। তাই তো ক্যাম্পাস জুড়ে থাকা দেয়াল চিত্রেও জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সুজন। কামরাঙ্গীর চরের বড়গ্রাম এলাকায় থাকেন তিনি। অভাবের সংসারে স্ত্রী, কন্যা আর অসুস্থ শাশুড়িকে নিয়ে হিমশিম খেতে হয়। বর্তমান সরকারের কাছে তার প্রত্যাশার কথা জানালেন। ম্যাডাম শেখ হাসিনা কিন্তু এই কামরাঙ্গীর চরে এসে কিন্তু ভাষণ দিয়ে গেছিল, 10 টাকা কেজি চাল খাওয়াবে। এই কামরাঙ্গি চরে ঘরে ঘরে চাকরি দিবে। আমরা কিন্তু ঘরে ঘরে চাকরি পাইনি। সব জিনিসপত্রের দাম কমাইতে হইবে। 1 বছর একদিন গোস খাইতে পারিনি কিন্তু, গরুর গোস। তা আশা করি আমাদের ইউনুস সাহেব আছে, তিনি জানি গরিবের দিকে তাকায়। কিভাবে ভাইরাল হলেন জানালেন সেই ঘটনাও। আমি আগের থেকে গিয়ে শহীদ মিনারে দাঁড়ায় আছিলাম। তারা আস্তে আস্তে আমি মনে করেন রিক্সার উপরে দাঁড়ায় আমি এই সেলুটটা দিছি। এই সেলুটটাই বেশিরভাগ ভাইরাল হয়েছে। কেউ তো ডাইরেক্ট করতে পারেনি। এমন তো শেখ হাসিনা গতিতে বসা আছিল, সরকার বসা আছিল, কেউ তো করেনি। আমি তো ওটা কোনো পরোয়া করিনি। জানালেন আন্দোলন চলাকালীন নিজের অভিজ্ঞতা। 71 হলের থেকে ছাত্রলীগের পোলাপান দেখি হেলমেট মুলমেট কইরা তাদেরকে মনে করেন মারণের লিগে পুরো প্রস্তুত। রড, লাডি, হকি স্টিক, ছাত্রলীগের সাদা সাদা গাড়ি ব্যাগডালার ভিতরে কিন্তু এটি আসছিল। এটা কিন্তু আমি সব খেয়াল করছি। আমি এরকমও ছাত্র ভাইকে বলছি, ভাইয়া আপনাদের উপর কিন্তু হামলা চলবে, ভাইয়া আপনারা কিন্তু প্রস্তুত থাকেন। কয় ভাই যত বড় হামলা আসুক আমরা মোকাবেলা করব। দেশে পরিবর্তনের যে হাওয়া বইছে তা নিজের পরিবারেও লাগবে, এমনটাই আশা তার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গাজার পর পশ্চিম তীরেও বেড়েই চলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। জেনিন, নাবলুস সহ আশপাশের এলাকাগুলোয় অভিযানে আরও জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। 5 দিন ধরে লাগাতার হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকে। প্রাণ গেছে 24 ফিলিস্তিনে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগ। এমন অবস্থায় বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ করে তুলেছে স্বাধীনতাকামী যোদ্ধারা। প্রাণ গেছে এক কমান্ডার সহ 3 ইসরায়েলি সেনার। উত্তরাঞ্চলীয় শহর জেনিনে টানা 5ম দিনের মতো চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান। ভারী ট্যাঙ্ক আর সাজোয়াজান নিয়ে অলিগলিতেও প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়ানোর মিশনে বারবারই তেল আবিবের টার্গেট শরণার্থী শিবিরগুলো। বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতারি গুলিবর্ষণ। বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর সহ একাধিক স্থাপনা। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি স্থানে। এতেও ক্ষান্ত হয়নি ইহুতি বাহিনী। মাইকে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের ঘর ছাড়ার নির্দেশ দেয় সেনারা। জোর করে বের করে দেওয়া হয় অনেককে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ, পানির মতো পরিষেবা। এমনকি পয় নিষ্কাশন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়। নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েন বহু ফিলিস্তিনি। যখন দেখলাম আর কিছুই করার নেই, তখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সারাক্ষণ সন্তানদেরকে আঁকড়ে ধরেছিলাম, কারণ ইসরায়েলিরা সব দিক থেকে গুলি ছুটছিল। পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনতে পাই। দৌড়ে গিয়ে রান্নাঘরে আশ্রয় নেই, কিন্তু সেখানেও বুলেট প্রবেশ করে। কোথায় যাব বুঝতে পারছি না। আমাদের রক্ষা করার মতো কেউ নেই। এদিকে দখলকৃত পশ্চিম তীরে নাবলুসেও চলে ইসরায়েলি তাণ্ডব। ক্যাম্পে ক্যাম্পে চালানো হয় তল্লাশি অভিযান। আইডিএফ সেনাদের বুলেটে গুলিবিদ্ধ হয় অনেকে। এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে সশস্ত্র যান, ড্রোন আর হেলিকপ্টার। ইচ্ছা করে ক্যাম্প ছাড়িনি। তারা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিল, তাই পালাতে বাধ্য হয়েছি। ভয় পাই না, আবারও ক্যাম্পে ফিরতে চাই।
বিভিন্ন স্থানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামী কয়েকটি গোষ্ঠী। ইসরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনাও হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের এই অভিযানে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। তেল আবিবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 861 ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। বহু নাটকীয়তা আর আলোচনার পর অবশেষে পোলিও টিকা পাচ্ছে গাজার শিশুরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আজ থেকে শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও টিকা কার্যক্রম। এ উপলক্ষে আজ থেকে কার্যকর হলো 3 দিনের অস্ত্রবিরতি। নির্দিষ্ট এলাকায় প্রতিদিন 8 ঘন্টা করে বন্ধ থাকবে আগ্রাসন। বৃহৎ পরিসরের এই টিকা কার্যক্রমে গাজার কমপক্ষে 6,40,000 শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরিকল্পনা WHOর। এরই মধ্যে মজুত করা হয়েছে 12.5 লাখেরও বেশি পোলিও টিকা। কাজ করছেন 2,000-এর বেশি স্বাস্থ্যকর্মী। উপত্যকার 392টি নির্ধারিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ দলের কাছে মিলবে এই সেবা। প্রত্যাশা, গাজার 10 বছরের কম বয়সী শিশুদের 90%কেই আনা যাবে টিকার আওতায়। দীর্ঘ 25 বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত করা হয় অবরুদ্ধ উপত্যকায়। দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।